ছোট্ট প্রশ্ন, যেটা হচ্ছে আমরা দেখলাম আজকে বিধানসভাতে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একটি বিল পাস করাচ্ছেন, যে বিলটাতে বলা হচ্ছে যে গুন্ডা দমন বিল, মানে কোনো গুন্ডা পশ্চিমবঙ্গে থাকবে না। যারা টাকা তোলে, যারা মারধর করে, যারা চিটিংবাজ, এদের এগেনস্টে এই বিল। কি মনে হচ্ছে? হ্যাঁ, বিলটা তো সাধুবাদেরই বিল, কিন্তু বিষয় হচ্ছে পুরনো জিনিসকে নতুন মোড়কে দেখিয়ে এবং তার ভুল ইমপ্লিমেন্ট করাটা না হলেই হলো। গুন্ডা দমন কি এর আগে হতো না? ভারতবর্ষে কি আইন ছিল না? না ওয়েস্ট বেঙ্গলে আইন ছিল না? না থানা ছিল না? প্রশাসন তো ছিল, কোর্ট তো ছিল এবং আছে এবং আশা করি থাকবে। তাহলে আলাদা করে গুন্ডা দমনের মানেটা কি? এখন গুন্ডা দমন বলতে গেলে তো তাহলে এখন যেটা দেখতে হচ্ছে যারা ডিম মারছে ওরাই তো গুন্ডা। তাহলে ওদের দমন করার জন্য যদি এই বিল হয় সেটা খারাপ না। তো গুন্ডা বলে আলাদা করে মানে মার্ক করতে চাইছে কাদেরকে? গুন্ডা বলে স্পেসিফিক কাদেরকে বলতে চাইছে? যারা তোলা তোলে না যারা টেন্ডার দেয়? কাদেরকে গুন্ডা বলবেন আপনি? যারা তোলা তোলে তারা গুন্ডা, না যারা টেন্ডার দিয়ে দেয় তারা গুন্ডা? না, বলা হচ্ছে যে পুলিশকে এতটাই করা হচ্ছে, ফ্রিডম দেওয়া হচ্ছে, যেখানে পুলিশ যদি কাউকে মনে করে কারোর এগেইনস্টে যদি এফআইআর লঞ্চ হয় তাকে 1 বছরের জেল নিয়ে নিতে পারে, জেলে। মানে কোনো এটা 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 আর কিছু তো নয়। আপনি কেন বুঝতে পারছেন না? পরপর বিষয়গুলো স্ল্যাব ওয়াইজ দেখুন না। গভর্নমেন্ট যারা এমপ্লয়ি তাদের বলা হয়েছে আপনারা গভর্নমেন্টের বিরুদ্ধে ভালো বা খারাপ কোনোটাই মিডিয়াতে বলতে পারবেন না। আপনারা দেখতে পেলেন ব্যালট বাক্স চুরি হয়ে গেল, কোনো মেন স্ট্রিম মিডিয়া দেখালো না। আচ্ছা, আপনারা দেখতে পেলেন অযোধ্যা ফাইল তৈরি হলো, কিন্তু সে ফাইল আর কালার হলো না। আপনারা দেখতে পেলেন রিজার্ভ ব্যাংকের টাকা সোনা বিক্রি হয়ে গেল, খবর হলো না। শেয়ার মার্কেটের টাকা চুরি হয়ে গেল, খবর হলো না। এখন 4000 ইভিএম পুড়ে গেল, কোনো খবর হলো না। এইরকম একটা পরিস্থিতিতে এই আপনাকে কাস্টাডি নিয়ে 1 বছর রাখার মানে হচ্ছে যে এগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে সেই তো গুন্ডা। কারণ দেশের ভালোর জন্যই তো দেশের সোনা ধরুন বিক্রি করে দিচ্ছে। দেশের ভালো হওয়ার জন্য, মানে আমার ভালো হবে বলে আমার বাড়িটাই বিক্রি করে দিলাম, বুঝলেন? এবার বাড়িটা যখন বিক্রি করা হচ্ছে ওটা বলা যাবে না। ওটা যেহেতু বাড়িটাই ভালোর জন্য করা হচ্ছে সেই জন্য আর কিছু বলা যাবে না। এবার যে বাড়িটার বিক্রির বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে তাকে তো 1 বছর কাস্টাডি রাখতেই হবে, নাহলে সরকার 10 বছর চলবে না তো। বলছি ঈদের সময় দিলীপ ঘোষ একটা বক্তব্য রেখেছিলেন, যেটা হচ্ছে যে রেড রোডে ঈদ হবে না, একদম স্পষ্ট বার্তা সরকারের পক্ষ থেকে, যাদের পোষাবে না তারা বাংলাদেশ বা পাকিস্তানে চলে যান, এরকম ধরনের একটা বক্তব্য দিলীপ ঘোষ করেছিলেন। এবং ঠিক তার পাল্টা হিসাবে আমাদের হুমায়ুন কবির তিনি বলেছিলেন যে যে যা খুশি বলবে আমরা মেনে নেব। তিনিও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অনেক কথা বলেছেন। তো আজকে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন হুমায়ুন কবিরকে লক্ষ্য করে যে এই ধরনের জিনিস বরদাস্ত করা হবে না, এটা আগের সরকার নয়। একদম, হ্যাঁ একদমই তো তাই। আপনি দেখলেন না এই এখনো বোধহয় 2-3 সপ্তাহ হয়নি আরজি করে আর একটা রেপ হলো না একজন সেনাবাহিনীর দ্বারায়? তো সেই রেপটা নিয়ে কোনো কথা হলো? কিন্তু এটুকু কিন্তু ঠিক, মমতার সরকার থাকলে অন্তত প্রতিবাদটা হতো, ভদ্রলোকেরা বেরোতেন, শিক্ষিতরা বেরোতেন, তাদের সাহস হতো। এই সরকারটা তো সেই সরকারটা নয় আর। তো ফলে সত্যি এখন তো কেউ বেরোতে পারবে না। হুমায়ুন আজকে বলতে পারছেন, আমি জানি না উনি সামনের দিনে আর বলতে পারবেন কিনা, কারণ ওনার সিদ্ধান্তটাও ভেঙে দেওয়া হবে। উনি দেখবেন আজকেই বিকালে বিধানসভা থেকে বেরিয়ে একটা বাইট দিচ্ছেন, সেখানে একটা জায়গায় উনি বলছেন যে না, যারা নব্য বিজেপি, তৃণমূল থেকে বিজেপি এসে তারাই বদমাইশি করছে, মানে সব ঘুরে ফিরে ওদের ঘাড়ে চলে যাচ্ছে। আসলে বিষয়টা হলো হুমায়ুন হয়তো নিজেকেই বাঁচানোর চেষ্টা করছে। হুমায়ুন বুঝতে পারছে যে এই সরকারের বিরুদ্ধে গেলে আমাকে ধরবে। এটা তো সেই ইংরেজদের শাসনের ব্যবস্থায় চলছে। ইংরেজ সময়ে আগে কাউকে রায় বাহাদুর উপাধি দেওয়া হতো না, বা বড় বড় এরকম উপাধি দেওয়া হতো। তো আবার ওরাই তো সরকারের বিরুদ্ধে যে যেত তাকে ধরে রাখতো। তো আমরা তো অ্যাজ ইট ইজ সেই ইংরেজ শাসনের মধ্যেই যাচ্ছি। এটা যদি শিক্ষিত সমাজ মনে করে না কিছু না, চুপচাপ বসে থাকে, আর যদি কারোর বাইরে বেরোনোর ইচ্ছা না করে, প্রতিবাদের কথা বলতে না ইচ্ছা করে, কোনো কথাকে যদি তাদের মনে হয় না যেটা সমাজ বিরোধী হচ্ছে, তাহলে তো কিছু বলার নেই। তাহলে জানতে হবে এই শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে গেছে, বা মানুষ, সেই শিক্ষিত মানুষরা আর নেই, সবাই ধর্মে বিভোর হয়ে গেছে। এটা ছাড়া কিন্তু বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যেটা, যে এইটা আমরা করছি, যে যা যা আমরা করছি এগুলো বাংলার মানুষের ভালোর জন্যই করা হচ্ছে,
বাংলার মানুষের ভালোর জন্য আগে উনি একটা ব্যবস্থা করুক না, যে এত বড় নোংরা খারাপ কথা বললো, আমি তো বলবো খারাপ কথা বললো, যে আরএসএস এর রেজিস্ট্রেশন নেই, সেটা দেখিয়ে দিক। মুখ্যমন্ত্রী বিধানসভায় বড় বড় করে হাত উঁচু করে দেখিয়ে দিক যে এই হচ্ছে আরএসএস এর রেজিস্ট্রেশন, তার জোরে আমরা শ্যামাপ্রসাদের জন্মদিন পালন করি, এখানে নজরুলের জন্মদিন পালন হয় না, এখানে সুকান্তর জন্মদিন পালন হয় না, এখানে সূর্য সেনের জন্মশতবর্ষ পালন হয় না, এখানে শ্যামাপ্রসাদের জন্মদিন পালন হয়, যাকে নেতাজি চড় মেরেছিল, যাকে নেতাজি চড় মেরেছিল তাকে উদযাপন করা হয়। উনি বিধানসভায় দাঁড়িয়ে বলছেন এটা আমরা উদযাপন করবো এবং তোমরা সবাই বাউন্ড এটা উদযাপন করতে। ছুটি ঘোষণা করেছেন, ছুটি ঘোষণা করা হচ্ছে। তো তাহলে আপনি এটাকে কি বলবেন? এটা ঔদ্ধত্যতা। উনি তো কোনোটাই পাবলিকের জন্য করছেন। আর আমার কিন্তু মনে হয় এটা পার্সোনালি, শুভেন্দু অধিকারী আজকে যত কাজ করছেন বা যা যা বলছেন, উনি একা নিজে কিচ্ছু বলছেন না, ওপর থেকে যা ডাইরেকশন উনি তাই করছেন, কারণ ওনারও একটা ভয় আছে। উনি যদি ডাইরেকশনের বাইরে যান, এটা একদম ঠিক। আমি কিন্তু মমতা বা শুভেন্দু অধিকারী কারুর সরকারের সাথেই যুক্ত নই, তো এটা খুব পরিষ্কার। মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম সেলফ ইন্ডিপেন্ডেন্ট কিছু ডাইরেকশন দিতে পারতেন বা নিতে পারতেন, নিজের মতামত নিজে নিতে পারতেন, এটা কিন্তু এই সরকার পারবে না, এবং শুভেন্দু অধিকারী কোনোদিনই পারবেন না, কারণ উনি তো অলরেডি বিক্রি হয়ে আছেন টোটাল। কারণ যদি সত্যি সত্যি উনি সরকারের বিরুদ্ধে কথা বলেন, তাহলে তো সবার আগে উনি অ্যারেস্ট হয়ে যাবে। হ্যাঁ, আমরা তো সবাই অপরাধী, আমরা সরকারের গেরুয়া কেন পড়ে সবাই ঘাড়ে একটা করে হনুমান নিয়ে ঘুরে বেড়ালে ভালো হয়, কিন্তু আমাদের ঘাড়ে হনুমান তো জোর করে চাপিয়ে দিয়ে লাভ নেই, আর নিজেরাও হনুমান হয়ে লাভ নেই। তো শুভেন্দু অধিকারীর তো নিজের একটা ভয় আছে। যদি উনি সত্যি এই কথাটা বলে থাকেন যে অপরাধ দমন করছেন, তা আজকে কৌস্তব বাগচির অপরাধটা কি? সেটা দমন হবে না। কৌস্তব বাগচি তো শুভেন্দুকে বলেছিল চোর, আর শুভেন্দু তো নিজেও চোর, সেটা তো দেখা গেছে। তাহলে সেটার বিচার করে বাকিটার বিচার শুরু হোক না, বা সাধারণ মানুষেরটা বিচার করতে হবে। কে পিডাব্লিউডির পাশে বাড়ি করেছে তার বাড়িটা ভাঙতে হবে, কোন গরিব মানুষটা বস্তি করে আছে তার বস্তিটা ভাঙতে হবে। আমি যেহেতু মন্ত্রী, আমারটা ভাঙা যাবে না। রেখাপাত্র কি করে বলছেন যে 27 লক্ষ মানুষের মধ্যে যে কজন ভারতীয় আছে বাকিগুলো তাড়িয়ে দেবো? তাড়িয়ে দেবো উনি বলার কে? উনি তাড়িয়ে দেওয়ার কে? উনি বাংলাদেশ বা পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার কে? উনি আজ পর্যন্ত মন্ত্রী হওয়ার পরে একটাও ঠিক কথা বলতে পারেননি। না উনি ঠিক করে কথা বলতে পারেন, না ঠিক কথা বলতে পেরেছেন। তারপরেও তাকে আমরা মন্ত্রী বলে মানছি। আমাদের যিনি শিক্ষামন্ত্রী, তানার ভাষা আপনারা শুনেছেন, তানার অ্যাটিটিউড জানেন। নাকি লিখতে পারে না, তাই? হ্যাঁ, লেখাপত্র নাকি মন্ত্রী বানান লিখতে পারেন না। এটা অস্বাভাবিক কিছু নয় তো। উনি তো একদম গ্রামের, মানে একদম গ্রাস লেভেলের মানুষ, মানে বিলো প্রপার্টি লেভেল যেটা বলা হয়, সেই লেভেল থেকে উনি উঠে আসছেন। ওনার কাছে এডুকেশন থাকাটা তো স্বাভাবিক নয়। উনি তো আর রাহুল গান্ধী না যে অক্সফোর্ড হার্ভার্ড পড়ে আসবে। অক্সফোর্ড হার্ভার্ডও বলতেও পারবে না। তো অক্সফোর্ড হার্ভার্ড এই শব্দগুলো বলতে গেলেও তো একটা সমস্যা আছে। কোনটার বিচার হবে, কোনটার দমন হবে? এই ঔদ্ধত্যগুলোর দমন হবে, না যারা সরকারের বিরুদ্ধে বলবে তাদের দমন হবে? এটা কার জন্য নীতিটা, আইনটা? বলছি আরেকটা জিনিস বলছি, রাজ্য সরকার এত হই হই করে এলো, আসার পরে দেখা যাচ্ছে যে 52টা আইটি কলেজ যেগুলো প্রাইভেট করে দেওয়া হচ্ছে। মানে শুধু 52টা আইটি কলেজ কেন, এলআইসি তো বেসরকারীকরণ করা হয়ে গেছে, এবং আগামী দিনে রেলও হয়ে যাবে, এবং মিড ডে মিল টেন্ডারে চলে গেছে। মিড ডে মিল অলরেডি টেন্ডারে চলে গেছে। মিড ডে মিল যারা রাত দেন, যেসব ওই স্বনির্ভর মহিলারা, তারা বলছেন যে এটা কেন ইসকনকে দেওয়া হলো, আমরা মায়ের মতো রান্না করে খাওয়াতাম বাচ্চাদের, আমাদের থেকে এটা কেড়ে নেওয়াটা ঠিক হয়নি। তাহলে এটা তো টেন্ডার হয়ে গেল। হ্যাঁ, আলাদা করে হয়তো টেন্ডার ডাকা হয়ে দিচ্ছে না, তো এগুলো কি টেন্ডার হচ্ছে না? এই টেন্ডারে যদি কেউ না দেখতে পায়, আগে বালি মাফিয়া হতো, এবার তো বালি টেন্ডার হয়ে যাবে, ফলে সেখানে আর চোরের হুড়ুড়ি থাকবে না। তো ওটা তো একছত্র রাজত্ব চলবে। একছত্র রাজত্বে তো কাউকে আর আপনি চোর বলে ধরতে পারবেন না, কারণ ওটা তো পুরোটাই বিক্রি হয়ে গেছে। আপনি এবার কী করবেন? ওয়েস্ট বেঙ্গলটা যদি আদানিকে দিয়ে দেওয়া হয়, আমাদের কলকাতা পোর্টটা যদি আদানিকে দিয়ে দেওয়া হয়, তারপরে আপনি কি করবেন? তা পোর্টে কোনো আর দাদাগিরি থাকবে না। তো তখন তো আদানি তার মতো করে সাজিয়ে নেবে, ওখানে কোনো দাদাগিরি মোস্তানি কিছুই থাকবে না। কর্পোরেট হয়ে গেলে যেরকম হয়, তো কর্পোরেট করে দেওয়ার এই যে মজাটা, এটা কি টেন্ডারে হচ্ছে না? আর সেই টাকাটা কোথায় যাচ্ছে? এই যে টেন্ডার দিয়ে দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে, সরকার যে আর্নটা করছে, সেই টাকাটা কোথায় যাচ্ছে? সেটার প্রশ্ন হবে না? সেটা একটু জানতে ইচ্ছা হবে না মানুষের? ও শুধু বলা হবে দেশের ভালোর জন্য। আপনারা দেখবেন হঠাৎ করে আবার শুনছি পাকিস্তানের বিরুদ্ধে নাকি যুদ্ধ হবে। মানে মানুষের মুড ঘোরানোর জন্য এরা কি না কি চায়।
হঠাৎ করে রেড রোডে প্রধানমন্ত্রী ব্যায়াম করে গেলেন। এতদিন জানতাম উনি যোগা করেন, আমি রেড রোডে দেখলাম উনি যোগা প্রশিক্ষণ দিচ্ছেন। মানে এটা খুব ভালো লাগলো, কিছুদিন আগে পর্যন্ত প্রধানমন্ত্রী যোগা করেছেন, এখন যোগী প্রশিক্ষণ দিচ্ছেন, মানে 2-3 বছর যোগা করার পরে উনি প্রশিক্ষক হয়ে গেছেন। ঠিক আছে, এবার ওইদিকে আবার শুনতেছি যে এবার নাকি পাকিস্তানে বোমা মারবে। মানে এরা যখনই দেখে দেশে মানুষ সরকারের বিরুদ্ধে চলে যাচ্ছে তখনই একটা করে পাকিস্তানে বোমা মারে। পাকিস্তানের সঙ্গে সমঝোতাটা তো বিরাট ভালো, মানে পাকিস্তানকে এদের বলা, এরা যে বলে না পাকিস্তান আমার শত্রু, পাকিস্তান সব থেকে বড় মিত্র কিন্তু নরেন্দ্র মোদীর। সব থেকে বড় সাপোর্ট যদি কেউ করে থাকে নরেন্দ্র মোদীকে, সে কিন্তু পাকিস্তান। আর যেহেতু আমাদের বাবা হচ্ছে ইসরায়েল, আমাদের মা তো এখন রাস্তায় ঘুরছে, মা রাস্তায় ঘুরছে, বাবা ইসরায়েল, আর পাকিস্তানকে সবচেয়ে বড় বন্ধু কিন্তু। আর মানুষকে বোঝানো হয় পাকিস্তান সবচেয়ে খারাপ। সেই জন্যেই যখন এদিকে মানুষ খেপে ওঠে তখনই নরেন্দ্র মোদী বলে আমি এই যুদ্ধ বিমান কিনলাম পাকিস্তানে বোমা মারতে যাচ্ছি, আমি এই বিমান কিনেছি পাকিস্তানে বোমা মারবো। মানে আর কোনো কাজ নেই বলো, মানে কিচ্ছু না, কিন্তু পুরোটা ভাওতাবাজি চলছে। এর আগেরগুলোও বড় বড় সেনাপ্রধানরা বলে দিয়েছেন, উনি যা যা আক্রমণ করেছিলেন সে সম্বন্ধে বড় বড় সেনাপ্রধানরা বলে দিয়েছেন সেগুলো কি করে করেছেন। তো এই জিনিসটার তো একটা ইনফ্লুয়েন্স তৈরি হবেই একটা দিন না একটা দিন। গরুকে মা করেছি আমরা, 1.5 মাসে কি করেছি নতুন সরকার পেয়ে? এলআইসি বিক্রি করেছি, রেল বিক্রি করতে চলেছি, শিক্ষাকে লোকের হাতে দিয়ে দিচ্ছি, স্কুল কলেজ লোকেরা দিয়ে দিচ্ছি, আমরা ঠিক করছি কলকাতা পোর্টটা আদানিকে দিয়ে দেব, পাকিস্তানে বোমা মারও ঠিক করেছি। তার মধ্যে আমেরিকা আমাদের গালাগালি দিয়ে নিয়েছে, আমাদের জাহাজ উড়িয়ে দিয়েছে, আমরা চুপচাপ বসে আছি, আমাদের 4-5খানা রেপ হয়ে গেছে, আমরা আজকে দিন এসে গেছি। পেট্রোলের দাম 200 টাকা হতে চলেছে, 130 টাকা অলরেডি হয়ে গেছে। পেট্রোলে আখের রস দিচ্ছি, এখন আখের রসের গাড়ি বেরোচ্ছে, আখের রসের গাড়ি বেরোচ্ছে, জানেন কি আপনি? এবার মোটর বাইক বেরোবে আখের রসের, মানে যেরকম ইলেকট্রিক গাড়ি বেরিয়েছিল এবার আখের রসের গাড়ি বেরোবে। আলাদা করে আর ইথানল না করে ডাইরেক্ট আখের রস দিয়ে গাড়ি চলবে। নতুন গাড়ি, নতুন সরকারের বিরাট প্রকল্প, মানুষকে উন্নয়ন করার। আর ওদিকে এগিয়ে গেলেন, মানুষকে আর পেট্রোল কিনতে হবে না, যে যার বাড়ি আখ চাষ করুন আর গাড়ি চালান। সরকার থেকে নতুন গাড়ি বেরিয়েছে, এখন আর ইলেকট্রিক গাড়ি না, এটা আখের রসের গাড়ি। গাড়িতে দেখবেন হয়তো গাড়ি বাড়ি রাখলে পিঁপড়ে লাগবে তাতে, কারণ আখের রসের গাড়ি তো ট্যাঙ্কিতে পিঁপড়ে লেগে যাচ্ছে। এবার যখনই মানুষ খেপে উঠবে তখনই নরেন্দ্র মোদী বলবে আমরা কিন্তু পাকিস্তানে বোমা মারতে যাচ্ছি, আপনারা বাড়ির দিকে তাকাবেন না, আপনি পাকিস্তানের দিকে তাকান, আমি পাকিস্তানে বোমা মারছি, আমি উড়ে যাচ্ছি, বোমা তলাতে যাচ্ছে, এসব করে বেড়াবে। আর এটা বছরকে বছর চলছে। কত বড় শিক্ষা দুর্নীতি! আজকে কি হচ্ছে যন্তর মন্তরে, আজকে কি হচ্ছে যন্তর মন্তরে? মানুষ দেখেছে কোটাতে রাহুল গান্ধীকে কিভাবে মানুষ অভ্যর্থনা করেছে। রাহুল গান্ধী স্পিচ দিয়েছেন, সেটা দেখেছেন। এডুকেশন কাকে বলে, শিক্ষা কাকে বলে, সেই শিক্ষাটা আমার রাজ্য থেকে হারিয়ে গেছে। এখানে সবাই ভাওতাবাজি করে যাচ্ছে। কই আজকে আর আমাদের শিল্পী, ওই ওনার নাম কি, মন্ত্রী হয়েছেন কি নাম, উনি আর্টিস্ট ছিলেন অনেকদিন, ওনাকে টালিগঞ্জে কাজ করতে দেয়নি, রুদ্রনীল বাবু। তার রুদ্রনীল বাবু আর কবিতা টবিতা লিখছেন না? কলকাতায় যে রেপ হয়ে গেল, এর মা বললেন কি নাম বলুন, অভয়ের মা বললেন যে বাচ্চা কাঁদলে দুধ দেবে। তা বাচ্চা কাঁদলি দুধ দেবে, এই ব্যাপারে একটা কবিতা কি হয় না? এই যে 4টে রেপ হয়ে গেল, এটার কি কোনো কবিতা হয় না? মুখ্যমন্ত্রীর পিয়ের আর তদন্ত হলো না, এটার কি রেপ হয়? এটার কি একটা কবিতা হবে না? আর কবে কবিতা হবে? আর কবে কবিতা হবে? পেন হারিয়ে গেছে বলছে। তা পেন তো হারিয়ে যাবে তো, আর উনি কবিতা লিখবেন না তো, উনি আর কবিতা লেখার জায়গায় নেই তো, কারণ উনি এখন কার্টুন হবেন, ওনাকে আর কিছু করার নেই। ওনাকে দেখেছেন কদিন আগে ওই পচা জলের মধ্যে কে দাঁড়িয়েছিল? উনি মানুষকে দেখাতে গেছে যে দেখুন আমি আপনার সাথে পচা জলে নেমেছি। আসলে উনি আগে পচা শামুকে পা কেটে ফেলেছেন, এখন উনি পচা জলে নেমেছেন। আমি বলছি উনি ওই পচা জলের বিশেষ ব্যবস্থা করতে পারবেন না, কারণ ওনার কোনো ক্ষমতা নেই। এই সরকারটা কোনো মন্ত্রীকে কোনো ক্ষমতা দেবে না, এই ক্ষমতাগুলো একত্রিতকরণ থাকবে। তারা যেটা বলবে এদেরকে তাই করতে হবে, এদেরকে অভিনয়ই করতে হবে, আর বলতে হবে এটা হনুমানের দেশ, এটা রামের দেশ, এদিকে রামের মাল চুরি হয়ে গেছে। এই তো জগন্নাথ দেব বেরোবেন কদিন পরে, এখন ওখানে যদি চুরি চামারি হয়ে যায় কী হবে? রাম মন্দিরে রাম তো ধরো বেরোয় না, রাম তো মন্দিরে ছিলেন, সেখান থেকে মাল চুরি হয়ে গেল। এবার জগন্নাথ দেব তো অলরেডি নিজেই বেরোচ্ছেন, নিজের বাড়ি ছেড়ে বেরোচ্ছেন। কতটা সিকিউরিটি ওখানে দরকার জানেন? এই মাসে জগন্নাথ দেব বেরোলে ওই জিনিস যদি চুরি হয়, আবার কেউ কেউ বলছে, কোনো মন্ত্রী নাকি বলেছে আমাদের ইচ্ছায় রাম মন্দির করেছি, চুরি হলে কার কি? কেন ওটা কি ওর বাপের টাকায় করা, না ওর রাম ওর বাপের সম্পত্তি?
কোন একজন মন্ত্রী বলেছেন? এই কথাটা উনি বললেন কি করে? আমি ওনাকে বললে আমার প্রতিবাদ হবে, ওনারটা হবে না? উনি মন্ত্রী বলে উনি বলছেন কি করে রাম মন্দির আমরা করেছি? তুই করার কে? মানুষ চেয়েছে তাই হয়েছে, তোকে মানুষ দায়িত্ব দিয়েছে তাই তুই দায়িত্বে আছিস। তাহলে ঔদ্ধত্যটা এত কিসের? অসংখ্য অসংখ্য ধন্যবাদ।